সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমরা আগের দিন দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একটা আরেকটার সঙ্গে এমনভাবে ইনভলভড যে যদি আমরা মানে যখন দুটোই টাইমের উপর টাইম ভ্যারিয়িং ফিল্ড আর কি যখন নেব ইআরটি অ্যান্ড বিআরটি, তখন দে আর রিলেটেড টু ইচ আদার বাই ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এবং ম্যাক্সওয়েলের চারটে ইকুয়েশনকে কাজে লাগিয়ে একসঙ্গে কম্বাইন করে খুবই অদ্ভুতভাবে আমরা ওয়েভ ইকুয়েশন পাই। এবং ওয়েভ ইকুয়েশনটা যদিও বা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আলাদা আলাদা, কিন্তু মানে এটা এবং সেম ফর ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু কোনো ইকুয়েশনই ইন্ডিপেন্ডেন্টলি ডিরাইভ করা যায় না। প্রত্যেকটা এই ইকুয়েশনটাতে আসার জন্য ম্যাক্সওয়েলের চারটি ইকুয়েশনই দরকার পড়েছে। তাহলে এটা কিন্তু ছিল ভ্যাকুয়াম, এটা মনে রাখতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে হচ্ছে যে কোনো সোর্স নেই, তাহলে কোনো একটা রিজিয়নে যদি কোনো চার্জ না থাকে এবং কোনো ভলিউম কারেন্ট ডেন্সিটিও না থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড আর কাপলড উইথ ইচ আদার অ্যান্ড দে ফলো ওয়েভ ইকুয়েশন। তার মানে হলো ওদের যে ভ্যালুটা এটা টাইমের সাথে নিশ্চয়ই ওয়েভের মতো ফ্লাকচুয়েট করে, অ্যান্ড দিস শুড লিড টু আ ওয়েভ হুইচ ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার ভ্যালু ক্যালকুলেট করা হচ্ছে ইন ভ্যাকুয়াম 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, which is miraculously same as that of light, যেখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে মেবি লাইট ইজ এ ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, এবার কথা হলো তাহলে এই ওয়েভের ব্যাপারটা আরেকটুখানি স্টাডি করতে হবে। সো লেট আস স্টাডি মানে সলিউশন আর কি। Solution of wave equation. তো মনোক্রোমাটিক প্লেন ওয়েভস, মনোক্রোমাটিক অর্থাৎ ফিক্সড ওমেগা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, আর প্লেন ওয়েভ ফ্রন্টস আর প্লেন। তার মানে উই লাইক ফিল্ডস যেগুলো কিরকম দেখতে, ধরা যাক কমপ্লেক্স ফর্ম। আচ্ছা, এটা আমি একটু পরে লিখছি ব্র্যাকেটের ভেতরটা, ইকুয়াল টু অ্যামপ্লিটিউড, কমপ্লেক্স অ্যামপ্লিটিউড, তার জন্য মাথায় টিল্ডেটা দিচ্ছি। এরপর e⁻i সাপোজ kz মাইনাস ওমেগা টি। তার মানে এটা তো অ্যামপ্লিটিউড, এটা তো কনস্ট্যান্ট পার্ট। তাহলে ইটা ইট ইজ আ ফাংশন অফ, মানে এমনিতে তো ইন জেনারেল ইলেকট্রিক ফিল্ড ইজ আ ফাংশন অফ আর অ্যান্ড টি, কিন্তু আমরা এখানে কি কনসিডার করছি, আমরা কনসিডার করছি প্লেন ওয়েভ। প্লেন ওয়েভ অর্থাৎ ওয়েভ ফ্রন্টস আর রিপ্রেজেন্টেড বাই আ প্লেন। তো মানে ব্যাপারটা কিরকম হওয়া মানে হবে বলে এক্সপেক্ট করছি, ধরা যাক XYZ। এবার ওয়েভ ফ্রন্টটা একটা প্লেন, এবার প্লেনের ইকুয়েশন কেমন হয়, কোনো একটা প্লেনের ইকুয়েশন কিরকম হয় বলতে পারবি? মনে আছে, পড়েছিস তো?
ইকুয়েশন অফ আ প্লেন ইন 3 ডাইমেনশন বলছি, সেটা ইন জেনারেল কিরকম হয়? মনে পড়ছে? ধর অনেক জায়গাতেই পড়েছিস, ক্রিস্টালোগ্রাফি পড়ার সময়ও এরকম ধরনের কোনো প্লেন পড়েছিস, অনেক অনেক রকম ভাবেই ভাবতে পারিস। যদি ইন্টারসেপ্ট দিয়েও ভাবিস যে কোনো একটা প্লেন যেটার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসে ইন্টারসেপ্ট আছে, ইন্টারসেপ্টের কোনো একটা ভ্যালু ধরে নিলি, ধরে সেই ইন্টারসেপ্টের ভ্যালু থেকেও প্লেনের ইকুয়েশন সেট আপ করা যায়। ঠিক আছে, প্লেনের জেনারেলাইজড ফর্ম হচ্ছে ইকুয়েশন অফ প্লেন x plus by plus cz plus d equal to 0. এটা হচ্ছে জেনারেলাইজড ইকুয়েশন অফ আ প্লেন। এবার ওয়েভ ফ্রন্টের ডেফিনেশনটা কি? Definition of a wave front: it is the locus of all points in space that is মানে that has same phase. ঠিক আছে, কোনো একটা ওয়েভ তার ফেজ, যেমন এইখানে আমরা যে ইআরটি যেটা আমরা এখানে ডিসকাস করছি, তো তার একটা অ্যামপ্লিটিউড পার্ট থাকবে এবং তার একটা ফেজ পার্ট থাকবে, which is k dot r minus omega t. এখন বক্তব্য হচ্ছে কি, এই পোর্শনটা, this is the phase, এবার ওয়েভ ফ্রন্টটা কি, লোকাস অফ অল পয়েন্টস ইন আ স্পেস শুড হ্যাভ দ্য সেম ফেজ। তার মানে ইকুয়েশন অফ ওয়েভ ফ্রন্ট সেটা কি হওয়া উচিত, মানে সেটা ফ্রম ডেফিনেশন আর কি, ডেফিনেশন থেকে আমি ওয়েভ ফ্রন্টের ইকুয়েশন বলতে কি লিখবো, ফেজ ইজ কনস্ট্যান্ট। এটাই তো ওয়েভ ফ্রন্টের ডেফিনেশন, যে স্পেসে যেই যেই পয়েন্টে ফেজের ভ্যালুটা সেম, সেই সেই পয়েন্টগুলোকে আমি যদি কানেক্ট করি, যেমন ধর এটা যদি আমার একটা সোর্স হয়, সোর্স অফ আ ওয়েভ, তাহলে এখান থেকে মনে কর যে এরকম ভাবে ওয়েভ বেরিয়েছে, তাহলে যেমন এই পয়েন্টের ফেজ, এই পয়েন্টের ফেজ, এই পয়েন্টের ফেজ আর এই পয়েন্টের ফেজ এগুলো হচ্ছে সেম, তাহলে এদের সবাইকে যদি আমি অ্যাড করি তাহলে আমি পাবো একটা সার্কেল। আবার এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং তো ঠিকঠাক হয়নি এটা, এই ঠিক আছে। আবার সাপোজ এইটা, এটা, এটা এবং এটা, এই পয়েন্টের ফেজ গুলো সেম, তাহলে এরকম, এটা হচ্ছে আরেকটা ওয়েভ ফ্রন্ট। তাহলে পুরো স্পেসের মধ্যে যেই যেই পয়েন্টের ফেজটা সেম, সেই সেই পয়েন্টগুলোকে কানেক্ট করে আমি যা পাই সেটাই হচ্ছে ওয়েভ ফ্রন্ট। সুতরাং দাঁড়ালো ব্যাপার যে ওয়েভ ফ্রন্টের ইকুয়েশন হওয়া উচিত সামথিং লাইক দিস, দ্য ফেজ অফ আ ওয়েভ ইকুয়াল টু সি, হুইচ ইজ আ কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন প্লেন ওয়েভের ক্ষেত্রে কি হবে? প্লেন ওয়েভের ক্ষেত্রে দ্য ওয়েভ ফ্রন্ট অর্থাৎ phase equal to c, this
should be the equation of a plane. ঠিক আছে, এই হচ্ছে মেন গল্প। এবার আমি এখানে যে উদাহরণটা নিয়েছি সেইটার কথাই যদি আমি ভাবি, তাহলে কে ডট আর মাইনাস ওমেগা টি ফেজ ইকুয়াল টু সি, তাহলে এটার ক্ষেত্রে যেমন ওয়েভ ফ্রন্টের ইকুয়েশনটা হচ্ছে এটা। এবার আমি যদি এটাকে ভেঙে লিখি, kxx kyy kzz মাইনাস ওমেগা টি ইকুয়াল টু সি, বা kxx kyy kzz ইকুয়াল টু সি প্লাস ওমেগা টি। তাহলে এইটা কিন্তু দিস ইজ ইকুয়েশন অফ আ প্লেন, এবং ব্যাপারটা অ্যাকচুয়ালি বেশ ইন্টারেস্টিং, কেননা এখানে দিস ইজ ইকুয়েশন অফ আ প্লেন, কিন্তু প্লেনের ইকুয়েশনটা কি, যে ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু মাইনাস ডি, এটা তো প্লেনের ইকুয়েশন। এখন তার মানে এই কনস্ট্যান্টের ভ্যালুটা ডিফারেন্ট হলে আমরা ডিফারেন্ট প্লেন পাবো। এবার এখানে কনস্ট্যান্টের ভ্যালুটা কি, টাইম ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তার মানে এখানে একটা ওয়েভ ফ্রন্টের মোশনকে বোঝাচ্ছে, মানে এই প্লেন যেটা কিনা সময়ের সাথে সাথে মুভ করছে। কিরম ভাবে মুভ করছে সেটা ফ্রিকোয়েন্সি থেকে সেই রেটটা ডিটারমাইন্ড হচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার প্লেন ওয়েভ ফ্রন্ট। এবার আমরা সেটার আরেকটু সিম্পলিফাইড ভার্সন নেব ফর দ্য ইজ অফ আওয়ার ক্যালকুলেশন। সিম্পলিফাইড ভার্সনটা কি, সেটা হচ্ছে আমরা kxx আর kyy এগুলোকে উঠিয়ে দেব, অর্থাৎ আমরা ধরে নেব যে k ইজ ইকুয়াল টু kz ক্যাপ। k যে ওয়েভ ভেক্টর, আবার কেটা যে ওয়েভ ভেক্টর, কে কেন ওয়েভ ভেক্টর বলা হয় সেটারও আবার একটা ব্যাপার আছে, সেটা আমরা একটু পরে দেখব। কিন্তু আপাতত আমরা kxx kyy kzz এটাকে এরকম রাখছি না, আমরা এটাকে সিম্পল kz মাইনাস ওমেগা টি করছি। ঠিক আছে, জাস্ট এটুকুই। ওকে, তাহলে আমরা প্লেন ওয়েভ নিচ্ছি কিন্তু একটু সিম্পলিফাইড ভার্সন, এবং এখানে আমরা তাহলে এটাকে জাস্ট z এবং t এর ফাংশন করছি। ওকে, তাহলে লেট the solutions be EZT and এইটা। ঠিক আছে, এবার নাও এবার আমরা যদি ম্যাক্সওয়েলস ইকুয়েশনের সলিউশনের উপর অ্যাপ্লাই করি, কারণ এগুলো ওয়েভ ইকুয়েশনের সলিউশন সেটা ঠিকই, ওয়েভ ইকুয়েশন সলিউশনস, তো তার মানে এটা ম্যান্ডেটরি যে দে শুড ওবে ম্যাক্সওয়েলস ইকুয়েশন, কেননা ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকেই আমরা ওয়েভ ইকুয়েশনটা পেয়েছি। তো ম্যাক্সওয়েলস ইকুয়েশন মানে হচ্ছে কিছু সাম অ্যাডিশনাল রেস্ট্রিকশনস, মানে বলতে চাইছি যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে ওয়েভ ইকুয়েশন পেয়েছি, তার সলিউশন মানে এই নয় যে এটা অটোমেটিক্যালি সব রকম পরিস্থিতিতেই ম্যাক্সওয়েলস ইকুয়েশনকে ওবে করবে। ম্যাক্সওয়েলস ইকুয়েশন কিন্তু কিছু এক্সট্রা, মানে কি বলবো, বাউন্ডারি কন্ডিশনের মতন কিছু এক্সট্রা কন্ডিশন এখানে অ্যাড হবে। কিরকম, যেমন ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ভ্যাকুয়াম says that divergence E is 0 and divergence B is also 0. তাহলে
এবার আমরা যদি ইলেকট্রিক ফিল্ডটাকে এখানে বসাই, সো divergence E is আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা ডাইরেক্টলি ওরকমই লিখি। So divergence E is আচ্ছা এখানে এটা তো শুধুমাত্র z এর ফাংশন, x আর y এর ফাংশন নয়, তাহলে শুধুমাত্র z এর রেসপেক্টে ডেরিভেটিভটা হবে। তো যেটা হবে সেটা হচ্ছে এটার শুধুমাত্র z কম্পোনেন্টটা থাকবে এবং টু দ্য পাওয়ার i kz মাইনাস ওমেগা টি, এটা তো অ্যামপ্লিটিউড, এটা কনস্ট্যান্ট, এটার কোনো ডেরিভেটিভ হবে না, মাল্টিপ্লাইড বাই i k ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি এই যে অ্যামপ্লিটিউড তার z কম্পোনেন্টটা 0, ভেরি ইম্পর্টেন্ট। মানে শুধুমাত্র এই সলিউশনটা দেখলে তো অ্যাকর্ডিং টু দিস সলিউশন, মানে ব্যাপারটা একটু ভালো করে বোঝ, ঠিক আছে? মানে কিছু কনফিউশন থাকলে বলি। এই যে ওয়েভ ইকুয়েশন, তার অনেক রকম সলিউশন পসিবল। তার মধ্যে আমরা একটা সিম্পলিফাইড সলিউশন ট্রাই করছি, যেখানে আমরা বলছি কি ইলেকট্রিক ফিল্ডটা কেবলমাত্র জেড এর ফাংশন, ঠিক আছে? জেড চেঞ্জ হলে তবেই ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, অর্থাৎ জেড যদি যেই পয়েন্টে মানে জেডটা ফিক্সড, সেই পয়েন্টে ফিল্ডটাও ফিক্সড। অর্থাৎ কি, এটা একটা প্লেন ওয়েভ। কিরকম প্লেন ওয়েভ না, জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ এরকম একটা প্লেন যদি থাকে যেটা হয়তো জেড ইকুয়াল টু 4, তাহলে এটা একটা ওয়েভ ফ্রন্ট, এবং এই ওয়েভ ফ্রন্টের উপরে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কনস্ট্যান্ট। আবার এরকম অন্য আরেকটা প্লেন আছে যেটা হয়তো জেড ইকুয়াল টু 6, এটার উপরে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে এটা একটা ওয়েভ ফ্রন্ট, এটা একটা ওয়েভ ফ্রন্ট ফর দ্য ইলেকট্রিক ফিল্ড আর কি। শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশনটা আমি যদি ভাবি। এখন তার উপর আমি ডাইভারজেন্স ই অ্যাপ্লাই করলাম। ডাইভারজেন্স ই অ্যাপ্লাই করার ফলে আমি পেলাম যে এই যে কিন্তু মানে ইলেকট্রিক ফিল্ডটা জেড এর ফাংশন কেবলমাত্র, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট কিন্তু সবই প্রেজেন্ট আছে। মানে এই যে ই মানে অ্যামপ্লিটিউড যেটা, সেটার কিন্তু এক্স কম্পোনেন্টও আছে, ওয়াই কম্পোনেন্টও আছে এবং জেড কম্পোনেন্টও আছে। শুধুমাত্র জেড এর ফাংশন মানে এটা আবার ভেবে নিস না যে এটা শুধুমাত্র জেড কম্পোনেন্টই আছে, সব কম্পোনেন্টই আছে, কিন্তু এটা ভ্যারি করবে শুধুমাত্র জেড এর উপর ডিপেন্ড করে, কারণ এটা তো আলটিমেটলি কনস্ট্যান্ট, এটা তো অ্যামপ্লিটিউড, সো অ্যামপ্লিটিউড ইজ কনস্ট্যান্ট, কিন্তু অ্যামপ্লিটিউড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এবং অ্যামপ্লিটিউডের এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট সবই মানে এমনি থাকার কথা, জাস্ট ফ্রম দ্য সলিউশন অফ দ্য ওয়েভ ইকুয়েশন। কিন্তু এটা কনস্ট্যান্ট, তিনটে কম্পোনেন্ট আছে, বাট দিস ইজ আ কনস্ট্যান্ট, এবং এটা শুধুমাত্র জেড এর ফাংশন। কেন? কেননা জেড চেঞ্জ হলে ফেজটা চেঞ্জ হচ্ছে, আর অ্যামপ্লিটিউড ইজ আ কনস্ট্যান্ট which should have x, y, z all components, কিন্তু since according to Maxwell's equation in vacuum divergence eta 0, তাই z কম্পোনেন্টটা নেই, এবং by the same token ম্যাগনেটিক ফিল্ডেরও z কম্পোনেন্টটা নেই। হয়ে গেল? আচ্ছা, এবার আর এখান থেকে তাহলে যেটা ইম্পর্টেন্ট কনক্লুশন সেটা হচ্ছে electromagnetic waves are
transverse wave. Why? Because in our wave solution the wavefronts are z equal to constant plane. এরা মুভ করছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা জেড ডাইরেকশনে মুভ করছে, মানে বিভিন্ন ওয়েভফ্রন্ট বিভিন্ন প্লেন, তাহলে এরা অবভিয়াসলি জেড ডাইরেকশনে মুভ করছে। কিন্তু যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড আছে তাদের জেড এর দিকে কোনো কম্পোনেন্ট নেই, অর্থাৎ কোনো কম্পোনেন্ট নেই, অর্থাৎ নো অসিলেশন অ্যালং জেড অ্যাক্সিস। কোনো কম্পোনেন্টই নেই, তাহলে আর অসিলেট কে করবে? কম্পোনেন্ট আছে কেবলমাত্র এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, which is perpendicular to the direction of propagation. তাহলে এখানে আমাদের direction of propagation হচ্ছে z axis, কিন্তু কোন রকম ফিল্ড কম্পোনেন্ট z axis এর দিকে নেই, অর্থাৎ কোন রকম অসিলেশন ওই ডিরেকশনে হচ্ছে না। So the electromagnetic waves are not longitudinal waves, they are transverse waves. এটা হয়ে গেল ফার্স্ট ল আর সেকেন্ড ল অ্যাপ্লাই করে। এবার থার্ড এন্ড ফোর্থ ল। curl E equal to minus del B del T, right? তাহলে আমি এবার curl E টা দেখি। ও এটা তো আবার, আচ্ছা নিচে লিখছি, হ্যাঁ পুরোটা তো জায়গা হবে না, ওই এক্সপোনেনশিয়াল যেটা আছে। ওকে, কার্ল নিলে দেখতে পাওয়া যাবে যে একটাই কন্ট্রিবিউটিং কম্পোনেন্ট থাকবে, which is i cap, তার সঙ্গে এই জিনিসটা, বিকজ ইট ইজ ডেল ডেল জেড, আর এখানে এক্সপোনেনশিয়ালের মধ্যে শুধুমাত্র জেড আছে, এই একটি কম্পোনেন্ট থাকবে, আর কোনো কম্পোনেন্ট এখান থেকে পাওয়া যাবে না। সো i cap মানে বাকিগুলো সবই জিরো হবে। সো i cap minus E0y e to the power I kz minus omega t into ik। এবার এইটা ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি। তো I kz minus omega t into minus I omega। ঠিক আছে, এবার লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র এক্স কম্পোনেন্ট আছে, তার সঙ্গে রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি E0y multiplied by minus k equal to omega b0x, কারণ এটা x কম্পোনেন্ট, তাহলে b0x এইটা। একই রকম ভাবে ম্যাক্সওয়েলস ফোর্থ ইকুয়েশনেও আমি যদি এই ই আর বিটাকে বসাই, তাহলে আমি পাবো প্লাস E0x, এটা নিজেরা করবি,
multiplied by k equal to omega b0y. ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং, আরো বেশি ইন্টারেস্টিং, কেননা ওমেগা ইকুয়াল টু kc or E0y omega is equal to kc, so E0y is minus c b0x এবং E0x is c b0y. তাহলে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট, জেড কম্পোনেন্টটা তো দুজনেরই জিরো, আর এক্স এবং ওয়াই কম্পোনেন্টটা একে অন্যের সঙ্গে দে আর রিলেটেড বাই দ্য স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা ভ্যাকুয়ামে বলে সি লিখলাম, আর কোনো ম্যাটেরিয়ালের মধ্যে হলে ভি লিখতাম। ঠিক আছে, সো অ্যাম্পলিটিউডস আর রিলেটেড ইন আ স্ট্রেঞ্জ ওয়ে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটাকে আমরা কম্প্যাক্ট ওয়েতে লিখতে পারি B0, মানে the amplitude vector is equal to k by omega, তো 1 by c z cap cross product এইটা। Why this is because লেফট হ্যান্ড সাইডে মানে রাইট হ্যান্ড সাইডে যদি এক্স থাকে তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি মানে আই ক্যাপ থাকলে লেফট হ্যান্ড সাইডে আমি জে ক্যাপ পাচ্ছি, আর রাইট হ্যান্ড সাইডে যদি জে ক্যাপ থাকে, মানে সরি লেফট হ্যান্ড সাইডে মাইনাস জে ক্যাপ পাচ্ছি, আর রাইট হ্যান্ড সাইডে যদি জে ক্যাপ থাকে তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি আই ক্যাপ পাচ্ছি। তো এটা তখনই সম্ভব যদি আর কি ক্রস প্রোডাক্ট ফর্মে এটা থাকে, কে ক্যাপের সঙ্গে যদি ক্রস প্রোডাক্ট ফর্মে ব্যাপারটাকে লেখা হয়। ঠিক আছে, তাহলে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। প্রথমত ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, so E and B are perpendicular to each other কারণ এখানে ক্রস প্রোডাক্ট আছে, এবং ওদের অ্যামপ্লিটিউডের রেশিও of their amplitudes is, আগে ই লেখা আছে, তাহলে রেশিও of their amplitudes is c। এখানে আরেকটা জিনিসও বেশ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের অ্যামপ্লিটিউডটা দেখ ইলেকট্রিক ফিল্ডের অ্যামপ্লিটিউডের থেকে কত কম, 1 by c। এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট, বিকজ c is 3 into 10 to the power 8 meter per second। এই কারণেই মানে এমনিতেই মানে এটা দেখবি তোরা অপটিক্স পড়ার সময় এটা খেয়াল করেছিস কিনা বা অন্য কোনো সময়, যে যখন লাইট ওয়েভ নিয়ে কোনো রকম কিছু থিওরি বলা হয় বা ক্যালকুলেশন করা হয় তখন সবসময় ইলেকট্রিক ফিল্ডের ভেক্টরটাকেই কনসিডার করা হয়। কখনোই ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টরকে কনসিডার করা হয় না। এটার কারণ এখান থেকেই বোঝা যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের যে অ্যামপ্লিটিউড সেটা ইলেকট্রিক ফিল্ডের 1 by c টাইমস, এতটাই উইক কম্পেয়ার টু ইলেকট্রিক ফিল্ড। সেজন্য মানে এনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে ক্যান বি অ্যাপ্রক্সিমেটেড অ্যাজ দ্য ইলেকট্রিক ফিল্ড ওয়েভ অনলি। এমনিতেই একটার সঙ্গে রিলেটেড, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বিভিন্ন রকম ইন্টারাকশনে ইলেকট্রিক ফিল্ডের ভেক্টরটাকেই ধরা, কেননা ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্টের ভ্যালুটা খুবই কম। ঠিক আছে, তাহলে নাও ইন জেনারেল
for a plane wave ERT is E0 e to the power I, এটা এবার আমরা জেনারেলাইজ করছি, k dot r মাইনাস ওমেগা টি, মানে এবার শুধু মানে প্রোপাগেশন ডিরেকশনটা z নয়, প্রোপাগেশন ডিরেকশনটা এবার আরবিট্রারি। তাহলে নাও দিস ইজ দ্য কি বলবো মানে সিগনিফিক্যান্স অফ আ ওয়েভ ভেক্টর। সেটা কি না, ইট ডিফাইন্স দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন। কোন ডিরেকশনে ওয়েভটা যাচ্ছে, ঠিক আছে। যেহেতু এখানে কে ডট আর আছে, কেননা আর হচ্ছে আমার পয়েন্ট অফ অবজারভেশন, আর হচ্ছে জাস্ট পয়েন্ট ইন স্পেস, এবং এখানে কে ডট আর আছে, অর্থাৎ কে আর কস থিটা, এবং যদি মানে দিস ইজ ইকুয়াল টু কে আর যখন থিটা ইকুয়াল টু 0, তার মানে থিটা ইকুয়াল টু 0, তার মানে কি, তার মানে এটা যদি ধরা যাক এটা হচ্ছে আমার মানে অবজারভার এখানে দাঁড়িয়ে আছে ধরা যাক, আর এটা হচ্ছে অরিজিন, তাহলে অবজারভার এখানে দাঁড়িয়ে আছে, তার মানে আর ভেক্টর ইজ, দিস ইজ দ্য আর ভেক্টর, দিস ইজ দ্য আর ভেক্টর। এবার যখন থিটা ইকুয়াল টু 0 তখন এই ভ্যালুটা হচ্ছে কে আর। তার মানে থিটা ইকুয়াল টু 0 মানে অ্যালং দ্য সেম লাইন, যখন আমি কে এর সঙ্গে, অর্থাৎ কেটা এমন একটা ভেক্টর যখন আমি কে এর সঙ্গে আর কি সেম লাইনেই আছি, যখন আমি কে এর সঙ্গে সেম লাইনে আছি তখন আমি ফেজটা পাচ্ছি কে আর মাইনাস ওমেগা টি। তাহলে দিস ইজ দ্য স্কেলার ভ্যালু অফ কে। এবার কে ইকুয়াল টু আবার 2 পাই বাই ল্যামডা। তো এখান থেকে এটা ক্লিয়ার যে ওয়েভ ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউডটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা, মানে 2 পাই বাই ওয়েভলেংথ, এবং এর ডিরেকশনটা হচ্ছে সেই ডিরেকশন যেই ডিরেকশনে ওয়েভটা অ্যাকচুয়ালি প্রপাগেট করছে। কেননা আমি যে পয়েন্টে দাঁড়িয়ে ওয়েভটাকে অবজার্ভ করছি তার সঙ্গে কেটা ডট প্রোডাক্ট ফর্মে আছে, মানে কে ডট আর এই ফর্মে আছে, এবং যদি ওয়েভ ভেক্টর মানে ওয়েভটা যেই লাইনে প্রপাগেট করছে আমি যদি সেই লাইনের উপরেই দাঁড়িয়ে থাকি, অর্থাৎ যখন থিটা ইকুয়াল টু 0, তখন ইট ইজ কে আর অনলি, and the phase of the wave changes according to kr minus omega t. ঠিক আছে, from this it is clear that the direction of k is the direction of wave propagation. এটাকে অনেক ভাবেই তুই ইন্টারপ্রেট করতে পারিস, kr minus omega t equal to c, এটা হচ্ছে ওয়েভ ফ্রন্টের ইকুয়েশন, অর্থাৎ প্লেনটা এরকম ভাবে যাচ্ছে এবং এটা টাইমের সাথে সাথে মুভ করছে, তাহলে কে আর মাইনাস ওমেগা টি বা কে ডট আর মাইনাস ওমেগা টি এটা যদি আমার মানে ফেস পার্টটা হয় আর কি, তাহলে প্লেন ওয়েভের ইকুয়েশনটা এটা, এবং ওয়েভ ফ্রন্টটা এই দিকেই যাচ্ছে, অর্থাৎ ওয়েভ ফ্রন্টটা কে এর ডিরেকশনেই যাচ্ছে। সেখান থেকেও তুই এটা এস্টাবলিশ করতে পারিস যে মানে ডিরেকশন অফ ওয়েভ ভেক্টর হচ্ছে ডিরেকশন অফ ওয়েভ প্রপাগেশন। ওকে, সেটা হলো। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে যে আমরা এখানে যে কমপ্লেক্স অ্যামপ্লিটিউডটা আছে সেখানেও আমরা যেহেতু ব্যাপারটা দেখে নিয়েছি যে ইট ইজ ট্রান্সভার্স ওয়েভ, এটা তো আগে জানতাম না, আগে আমরা জেনারেল সলিউশনটা লিখেছিলাম, কিন্তু এখন আমরা জানি যে দিস ইজ ট্রান্সভার্স ওয়েভ।
তাই আমরা এখানে কমপ্লেক্স অ্যামপ্লিটিউডটাকে ভেক্টর না লিখে আমরা এটার একটা ডিরেকশন দিলাম, মানে একটা ইউনিট নর্মাল ভেক্টর এটার সঙ্গে অ্যাটাচ করলাম। সিন্স ইট ইজ ট্রান্সভার্স, সুতরাং অফকোর্স n ডট কে ইজ 0 বা n ডট ইজ পারপেন্ডিকুলার টু কে, কারণ কে তে এটা প্রপাগেট করছে এবং there is no component along the direction of propagation for a transverse wave. For a transverse wave. ঠিক আছে, এবার আসি বি। বি এর তাহলে জেনারেল সলিউশন বা জেনারেলি এটা কি হবে, জেনারেল এক্সপ্রেশন বি আর টি, ই এর সঙ্গে তো এটা রিলেশন আছেই, সো 1/c ই 0, তারপর ই টু দ্য পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি। আচ্ছা, এবার এটা কি ছিল, জেড ক্রস ই নট ছিল, জেডটা হচ্ছে কি ডিরেকশন অফ প্রপাগেশন ছিল, তো এখন আমার ডিরেকশন অফ প্রপাগেশন কে ক্যাপ, তাহলে এটা হবে কে ক্যাপ ক্রস এই অ্যাকচুয়ালি পুরো ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা, অর্থাৎ কে ক্যাপ ক্রস এন ইকুয়াল টু 1/c কে ক্যাপ ক্রস ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এখানে এনটা, কেটা তো প্রপাগেশন ভেক্টর, k is the propagation vector and n is the polarization vector. পোলারাইজেশনের সময় কি পড়েছিলি, লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তারপরে এবার এই যে মানে ভাইব্রেশনটা হচ্ছে, ঠিক আছে, কিছু একটা ভাইব্রেট করছে, এবার সেখানে এটাই পড়েছিলি যে ইলেকট্রিক ফিল্ড ইজ ভাইব্রেটিং, এবং যেহেতু এটা ট্রান্সভার্স ওয়েভ তাহলে ইলেকট্রিক ফিল্ড ইজ ভাইব্রেটিং পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রপাগেশন। তারপর কি পড়েছিলি, এটা যদি ডিরেকশন অফ প্রপাগেশন হয় তাহলে তার পারপেন্ডিকুলার প্লেনে ইলেকট্রিক ফিল্ড যে কোনো দিকে ভাইব্রেট করতে পারে, রাইট, মনে পড়ছে? যদি এই পারপেন্ডিকুলার দিকে ইলেকট্রিক ফিল্ডটা যে কোনো দিকে ভাইব্রেট করে দেন ইট ওয়াজ কল্ড আনপোলারাইজড লাইট। আর যদি এই ভাইব্রেশনটাকে কোনোভাবে রেস্ট্রিক্ট করা যায়, হয়তো শুধুমাত্র এইটুকুর মধ্যে আমি রেস্ট্রিক্ট করে দিলাম, অর্থাৎ আমি হয়তো জাস্ট এরম এরম ভাইব্রেশন অ্যালাউ করলাম, বাকিগুলোকে আমি কাট করে দিলাম সামহাউ, দেন ইট ইজ কল্ড পোলারাইজড। তারপর তার উপর বেস করে কিছু ভেক্টরস ডিফাইন করা হয়েছিল, পোলারাইজেশন প্লেন আর কি ভাইব্রেশন প্লেন আর পোলারাইজেশন প্লেন, ঠিক আছে, এরকম করা হয়েছে। তো এবারে সেটা একটুখানি ওটার সঙ্গে রিলেট করতে পারবি যে এই যে বিভিন্ন ডিরেকশন, এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এই যে এন ক্যাপটা বলছিলাম, এটা হচ্ছে সেইটা। তো অবভিয়াসলি সো এন ক্যাপ ইজ রিলেটেড টু দ্য polarization, that's why it is called polarization vector. এন ক্যাপের ডিরেকশনটাই যদি
আরবিট্রারি যে কোনো অল এন ক্যাপ যদি অ্যালাউড হয় তাহলে সেটা আনপোলারাইজড লাইট হবে, আর যদি কিছু স্পেসিফিক এন ক্যাপ অ্যালাউড হয় তাহলে the electromagnetic wave will be polarized. And the diagrammatic representation of the wavefront suppose এটা K এবং এটা R. K আর এটা হচ্ছে R, এবং ওয়েভফ্রন্ট তো অবভিয়াসলি কিভাবে দেখাবো, ওয়েভফ্রন্ট হচ্ছে K এর সঙ্গে পারপেন্ডিকুলার এবং এই পোরশনটা হবে K ডট R, আর জিনিসটা মুভ করছে এইদিকে উইথ আ স্পিড c. ঠিক আছে, আর এই যে K ডট R এটাই হচ্ছে ফেজ, এবং K ডট R কনস্ট্যান্ট, এরকম বিভিন্ন রকমের প্লেন থাকবে, এরা হচ্ছে বিভিন্ন ওয়েভফ্রন্টস। বেশ, তাহলে এবার বুঝতে পারবি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেন সবসময় এইভাবেই দেখানো হয়। ইট ইজ অলওয়েজ রিপ্রেজেন্টেড লাইক দিস। x y z. ইলেকট্রিক ফিল্ড যদি if the polarization vector n cap is I cap আর propagation vector k cap is z cap, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে, ম্যাগনেটিক ফিল্ড তাহলে তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন হবে এবং ভ্যালুটা অনেক কম হবে। এখানে তো অত দেখানো যাবে না, তাহলে তো আর দেখানোই যাবে না আর কি ম্যাগনেটিক ফিল্ডটা, বাট ইট ইজ মাচ স্মলার like this. তো এটা E0, এটা E0 by C, পুরো সিস্টেমটা ডান দিকে মুভ করছে উইথ স্পিড c. মনোক্রোমাটিক প্লেন, ঠিক আছে। নাও হোয়াট অ্যাবাউট the energy and momentum carried by electromagnetic waves? এই ব্যাপারটাতে ঢোকার আগে একটা অন্য জিনিস শিখতে হবে, যেটাকে বলে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর নিয়ে আবার একটা গল্প আছে, সেটা বলছি। এক মিনিট। আচ্ছা, এখন আমাদের একটুখানি যেহেতু এনার্জি, মোমেন্টাম এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর ব্যাপারটা নিয়ে যেহেতু ডিসকাস করব, সো উই নিড টু কনসিডার দ্য এনার্জেটিক্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং ইন দিস কানেকশন ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিওরেম ইজ পয়েন্টিংস থিওরেম। পয়েন্টিং একজন লোকের নাম, ঠিক আছে। এবং পয়েন্টিংস থিওরেম থেকে আমরা এনার্জি রিলেটেড একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার পাবো,
মানে উইচ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, তো সেটাকে বলে পয়েন্টিং ভেক্টর। গল্পটা এটাই যে আমাদের কোনো একজন স্যার ভাইভাতে একজনকে জিজ্ঞেস করেছিলেন যে পয়েন্টিং ভেক্টরটা কি, তাতে সে উত্তর দিয়েছিল যে কোনো একটা ভেক্টর যেটা কোনো একটা নির্দিষ্ট দিকে পয়েন্ট করে থাকে। ঠিক আছে, তো পয়েন্টিং ভেক্টর ইজ আ ভেরি সিগনিফিক্যান্ট কোয়ান্টিটি, এবং এটা কিন্তু ওই নয় ভেক্টর কোনটা দিকে পয়েন্ট করে থাকে, পয়েন্টিং একটা লোকের নাম। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তো আমরা এনার্জেটিক স্টাডি করছিলাম এবং পয়েন্টিংস থিওরেমে আসবো সেখান থেকে। সো দ্য ওয়ার্ক necessary to assemble a static charge distribution, অনেকগুলো পজিটিভ নেগেটিভ চার্জের একটা কালেকশন আমরা এক জায়গায় করব। এই কাজটা করতে কতটা ওয়ার্ক ডান করতে হবে, সেটা কি ছিল? এপসিলন নট বাই 2 ই স্কোয়ার ডি টাউ। নিশ্চয়ই মনে পড়ছে, মানে এনার্জি পার ইউনিট ভলিউমটা ছিল এইটা, মানে এপসিলন নট বাই 2 ই স্কোয়ার, এটা ছিল এনার্জি ডেন্সিটি। ঠিক আছে, এটা ছিল এনার্জি ডেন্সিটি। তারপরে ভলিউম ইন্টিগ্রেট করে এটা হচ্ছে টোটাল এনার্জি ইন দ্য ভলিউম। এই পুরো ভলিউমটা যদি ভি হয় তাহলে ভি এর উপর পুরো ইন্টিগ্রেশন। এটা হচ্ছে স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন করার জন্য। এবার আমি যদি কারেন্টকে এস্টাবলিশ করতে চাই, এনার্জি রিকোয়ার্ড টু establish currents against back EMF, মানে এটা সবার ক্ষেত্রেই তো কিছু ওয়ার্ক ডান করতে হবে, কারণ এটা কারোর না কারোর এগেনস্টে কাজ করছে। তার এনার্জি ইজ 1/2 mu naught b squared d tau, ভলিউম ইন্টিগ্রেশন। তাহলে টোটাল এনার্জি স্টোরড হিসাব মতো in electromagnetic fields, যেখানে নন জিরো ইলেকট্রিক ফিল্ড আছে এবং নন জিরো ম্যাগনেটিক ফিল্ড আছে, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। সো টোটাল এনার্জি স্টোরড ইন ইলেকট্রোম্যাগনেটিক fields is half epsilon naught e square plus 1/mu naught b square. ওকে, আচ্ছা, এবার আচ্ছা, এবার suppose we are considering electromagnetic wave, ঠিক আছে, এবং আমরা জানি যে any wave carries energy। তাহলে এটা তো কোনো একটা ফিল্ড, মানে কোনো একটা রিজিয়ন যেখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই প্রেজেন্ট আছে, তাহলে সেই রিজিয়নে কতটা এনার্জি স্টোরড আছে। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি কোনোটা রিজিয়নের মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে সেখানে নিশ্চয়ই এনার্জির একটা, মানে কি বলবো, এনার্জি সেখানে ট্রাভেল করছে। তাহলে এখানে একটা টাইম ডিপেন্ডেন্ট একটা পার্ট হবে, মানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি তার কিছু একটা টাইম, মানে টাইম ডিপেন্ডেন্ট রেট অফ চেঞ্জ থাকবে, যেহেতু সেখান দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা ফ্লো করছে। তাহলে যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি স্টোরড ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস, এটার কিছু একটা টাইম ডিপেন্ডেন্ট ভেরিয়েশন। তাহলে সেই রেট অফ ভেরিয়েশনের
ব্যাপারটা কিরকম সেটার জন্য ফর দ্যাট suppose we have some charge and current configuration in some region. At time t, এবার আমরা টাইম ডিপেন্ডেন্সটা এখানে ঢোকাচ্ছি এবং তার ফলে ই আর বি ক্রিয়েট হয়েছে। এবার নেক্সট টাইম ইনস্ট্যান্ট ডিটি টাইম ইন্টারভ্যালে সাপোজ দ্য চার্জেস আর মুভিং অ্যারাউন্ড, তাহলে প্রশ্ন হলো যে হাউ মাচ ওয়ার্ক dw is done by the electromagnetic force, কারণ এই যে চার্জ আর কারেন্ট কনফিগারেশনটা আছে তার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড আছে। চার্জগুলো যদি একটু মুভ করে, যেটা বলছিলাম যে কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনো একটা জায়গা দিয়ে ফ্লো করছে মানেই তো চার্জগুলোর মুভমেন্ট হচ্ছে, বিকজ দ্য ফিল্ডস আর অসিলেটিং, তাহলে অবভিয়াসলি দ্য চার্জেস আর অলসো অসিলেটিং। ওকে, তাহলে এই যে মুভমেন্টটা হলো তার জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স গুলো দ্বারা কিছু ওয়ার্ক ডান হলো। তাহলে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ডিডব্লিউ, এবং আরো প্রিসাইজলি দেখতে গেলে হোয়াট ইজ দ্য রেট অফ ডুইং ওয়ার্ক, এই জিনিসটা আমরা এখন বার করব ইন কানেকশন উইথ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো অ্যাকর্ডিং টু লোরেন্জ ল, F dot dl equal to, এটা সুবিধা আছে ম্যাগনেটিক পার্টটা থাকবে না, because magnetic force does no work. Sorry, dt equal q e dot vdt. Now চার্জ কিউ, এটাকে লিখতে পারি রো ডি টাউ, আবার লিখে দিই আবার rho into v, this is equal to volume current density J. Hope you remember J is rho v. So ultimately এটা দাঁড়াচ্ছে E dot J dt d tau. এবার এইটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান বাই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। Therefore dw dt is E dot J d tau আর for the entire volume এইটা। ওকে, নাও আচ্ছা এবার so dw dt is equal to volume integral E dot J d tau curl B equal to mu naught J mu naught epsilon naught del E del T, Maxwell's equation, মানে generalized version of Maxwell's equation. So J is equal to 1 by mu naught curl B minus epsilon naught del E del T.
মানে পুরোটাই ফিল্ডের টার্মে এক্সপ্রেস করছি জিনিসটাকে। সো ভলিউম ইন্টিগ্রাল 1/μ0 E dot curl B minus epsilon naught E dot del E del T গোটা ব্যাপারটা জিটাও। Now divergence of E cross B, মানে এই ব্যাপারটাকে রিরাইট করার জন্য, যেহেতু since divergence of E cross B is equal to B dot, মানে এটা একবার এটার সঙ্গে হবে আরেকবার এটার সঙ্গে হবে, ঠিক আছে, এই অপারেটরটা কার্ল হয়ে যাবে আর একবার এটার সঙ্গে ডট প্রোডাক্ট হবে আর একবার এটার সঙ্গে, সো বি ডট কার্লি, এখানে অনেকগুলো ভেক্টর আইডেন্টিটি লাগবে, ঠিক আছে, সবগুলো হয়তো মানে মনে তো এগুলো থাকে না কারণ এগুলো বেশি ইউজ হয় না। যাই হোক, হোয়াট এভার, তো সেকেন্ড টার্মটা আগে হয় আর তারপর একটা মাইনাস থাকে, এটা অনেকটাই এইটার মতো এ ডট বি ক্রস সি যে জেনারেল রুল আছে অনেকটাই এটার মতো, কিন্তু বাট স্টিল দেয়ার ইজ এ লিটল বিট ডিফারেন্স। So since divergence of E cross B is B dot curly minus E dot curly B, therefore তাহলে E dot curl B টা দাঁড়ালো B dot curly minus divergence of E cross B আবার যেহেতু কার্ল E টা কার্ল E is equal to minus del B del T, সুতরাং this is equal to minus B dot del B del T minus divergence E cross B। অলরেডি আমরা একটা ভালো জায়গায় চলে এসেছি। ইফ ইউ নোটিস এখানে একটা B dot del B del T পাওয়া যাচ্ছে আর এখানে একটা E dot del E del T পাওয়া যাচ্ছে, ভালো জিনিস। তাহলে যেটা হচ্ছে এটা উপরে লিখছি, হ্যাঁ, ভলিউম ইন্টিগ্রেশন, আচ্ছা 1/μ0 আছে এখানে মাইনাস 1/μ0 B dot del B del T, আমি তার সঙ্গে এটা একসঙ্গে লিখছি মাইনাস এপসাইলন নট E dot del E del T, এটা একটা পোরশন এবং তার সঙ্গে এটা মাইনাস 1/μ0 ডাইভারজেন্স E cross B, হয়ে গেল পুরো কমপ্লিট ডিটাও। এবার ক্লিয়ারলি এখানে একটা প্যাটার্ন আছে B dot del B del T আর E dot del E del T, একটু বাদিকে লিখি, B dot del B del T is equal to half del del T of B square, রাইট, এবং E dot del E del T টাও সেটা। তাহলে এই পার্টটা মানে প্রথম যে দুটো পার্ট সেখানে লেখা যায় মাইনাস ddt of B square by 2 mu naught
plus epsilon naught e square by 2. ক্লিয়ার? আর বাকিটা যেরকম আছে তাই থাক, কারণ বাকিটাতে আর কিছু আমরা করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এটা একটা ডিটাও। আর এরপরের পার্টটা আমরা গস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করে একটাই জিনিস করব জাস্ট, সেটা হচ্ছে গস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করে আমরা এটাকে সারফেস ইন্টিগ্রালে নিয়ে যাব। অর্থাৎ ইট ইজ 1 by mu naught E cross B dot ds. That's it. তাহলে what we are getting is dw dt, rate at which work is done on the charges by the electromagnetic field, it is equal to minus ddt of volume integral half epsilon naught e square. ও আচ্ছা, একটা জিনিস জাস্ট, এটা ভুল হয়েছে, এটা এখানে ডেল ডেল টি হবে, আর তারপর যখন ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাব তখন এটা ডিডিটি হবে, টোটাল টাইম ডেরিভেটিভ। আচ্ছা, এটা প্লাস ভি স্কোয়ার বাই মিউ নট টি টাউ মাইনাস 1 বাই মিউ নট সারফেস ইন্টিগ্রেশন ই ক্রস বি ডট ডিএস। This is the very famous Poynting theorem. তাহলে পয়েন্টিং থিওরেমের বক্তব্য কি হলো, আগে দেখেছে কোনটা কি হলো, মানে ইট ইজ বেসিক্যালি দ্য ওয়ার্ক এনার্জি থিওরেম অফ ইলেকট্রোডাইনামিক্স, মানে এনার্জি কনজারভেশন, বুঝছিস তো? ইট ইজ অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফিল্ডের এবং প্রত্যেকটা ইয়েরই একটা আর কি এনার্জি কনজারভেশন থিওরি থাকে, এনার্জি কিসে কিভাবে খরচ হচ্ছে এবং টোটাল এনার্জিটা যে কনস্ট্যান্ট থাকছে সেটা। তো দিস ইজ পয়েন্টিং থিওরেম ইজ দ্য ওয়ার্ক এনার্জি থিওরেম অফ ইএম ফিল্ডস। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এনার্জি কিসে খরচ হয় এবং কিভাবে কনজার্ভ থাকে। সো অন দ্য লেফট হ্যান্ড সাইড উই হ্যাভ দ্য রেট অ্যাট হুইচ ওয়ার্ক ইজ ডান, ওটা বোতলে না, অ্যান্ড অন দ্য রাইট হ্যান্ড সাইড প্রথম যেটা, সেটা তো পরিষ্কার, কারণ আমরা শুরুতেই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা ক্যালকুলেট করে নিয়েছিলাম, হুইচ ওয়াজ দিস। তাহলে প্রথম টার্মটা ক্লিয়ারলি ইজ ddt of electromagnetic energy stored in the fields. এবার সেকেন্ড টার্মটা ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি, মানে আমরা যদি ইনটুইটিভলি ভাবি জিনিসটাকে, তাহলে রেট অ্যাট হুইচ ওয়ার্ক ইজ ডান, মানে ফিল্ডের মধ্যে তো আমি এটাই জানি যে একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি স্টোরড হয়ে আছে। এখন হিসাব মতো আমি যদি মানে মনে করছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোনো কনসেপ্টে যদি না থাকতো, ঠিক আছে, তাহলে আমি কি ভাবতাম যে একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি স্টোরড হয়ে আছে, এবার চার্জগুলো একটুখানি নিজেদের মতো মুভ করেছে, তাহলে চার্জগুলো মুভ করানোর জন্য যে ওয়ার্ক ডানটা করতে হয়েছে, ওটা তাহলে কিভাবে এনার্জিটা, রিকোয়ার্ড এনার্জিটা কোথা থেকে আসবে? না ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে এনার্জিটা স্টোরড আছে সেখান থেকেই এনার্জিটা আসবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে ইউইএম বলে যে ফান্ডাটা আছে এখানে, এই যে ব্যাপারটা আছে, এটা তো ফিল্ডের মধ্যেই এনার্জি স্টোর আছে, তাহলে ফিল্ডের মধ্যে থেকেই আমি যদি কিছু একটা কাজ করতে চাই, তাহলে আমি ফিল্ডের মধ্যে যে এনার্জি আছে সেটাকে খরচ করেই কাজটা করতে চাইবো। তাহলে আইডিয়ালি আই শুড হ্যাভ এক্সপেক্টেড দ্যাট dw dt is minus ddt of UEM or ddt of work done plus electromagnetic energy already stored in the fields, it is zero. কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে যে না, আরো একটা এক্সট্রা টার্ম আছে, এবং এক্সট্রা টার্মটা কিসের জন্য মানে আছে বা থাকতে পারে, ইট ইজ only and only because of electromagnetic wave.
যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই রিজিয়নটার মধ্যে দিয়ে ফ্লো করছে, তার মানে সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ফ্লো is taking place across the surface S. তাহলে এই টার্মটা কি? না, এই টার্মটা কি বলার আগে বলি যে তাহলে what does the Poynting theorem say? So the Poynting theorem says that the work done on the charges the work done on the charges by the electromagnetic fields, মানে electromagnetic force, actually force দিয়ে করেছিলাম ক্যালকুলেশনটা, by the electromagnetic force is equal to the decrease in energy stored in the field. অর্থাৎ এই পার্টটা মাইনাস ডিডিটি অফ ইউইএম তার সঙ্গে, কেননা এই আরেকটা জিনিস জুড়ে গেছে, লেস দা এনার্জি দ্যাট flowed out through the surface. সারফেস দিয়ে কিছুটা এনার্জি পালিয়ে গেছে, সোজা কথা এটাই। তাহলে কতটা অ্যামাউন্ট অফ এনার্জি পালিয়ে গেছে সেটা ডিপেন্ড করছে এই একটা কোয়ান্টিটির উপর। দিস ইজ এ স্পেশাল কোয়ান্টিটি ই ক্রস বি, এটা নাম দেওয়া যাক। সো দ্য এনার্জি পার ইউনিট ভলিউম, এই পার ইউনিট এরিয়া, সরি এটা তো এরিয়া ইন্টিগ্রাল, পার ইউনিট এরিয়া transported by the fields is called the Poynting vector. So Poynting vector S is given by 1 by mu naught E cross B. ঠিক আছে, আচ্ছা এই ক্লাসটা আজকে এতটাই থাক। এরপরে নেক্সট ডেতে আমরা এইটা দেখবো, ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এই যে ব্যাপারটা কি জানো, হ্যাঁ, এনার্জেটিক্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে পয়েন্টিং ভেক্টরের ভ্যালু কি হয়, মোমেন্টাম কি মোমেন্টাম ক্যারি করে, এটসেট্রা, এগুলো আমরা দেখবো ইন আওয়ার নেক্সট ক্লাস।